আমি দীপক। আগে ঢাকায় থাকতাম, বর্তমানে সিলেটে একটি ব্যাংকে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করব তা আমার নিজের চোখে দেখা। আমি তখন ক্লাস 4-এ পড়ি, থাকতাম তেজগাঁও রেলওয়ে কলোনিতে। স্কুল থেকে বাসায় এসেই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। যেদিনের ঘটনা, সেদিন বিকেলেও স্কুল থেকে এসে খেলতে গেলাম। আমার বাসার ঠিক সামনের বাসায় রাকিব নামে একটা ছেলে থাকতো, আমার সমবয়সী, দারুণ খ্যাপাটে মেজাজের এবং ডান পিটে। আমরা সবাই তাকে একটু ভয় করতাম। যাই হোক, সেদিন আমরা ক্রিকেট খেলছিলাম। রাকিবদের বাড়ির সামনে একটা মাঠের মতো জায়গা আছে, বেশি বড় না, কিন্তু আমাদের মতন বাচ্চাদের জন্য যথেষ্ট। তার ঠিক ডান পাশেই একটা বিরাট বড় বেল গাছ। সেই গাছে অনেক বড় বড় বেল ধরত, তবে কেন জানি না কেউ সেই গাছের বেল খেত না। এমনকি আমরা ছোটরাও এড়িয়ে চলতাম গাছটিকে। মা বাবারাও নিষেধ করতেন ওই গাছের আশেপাশে যেতে। যাই হোক, আমাদের মাঝে একটা ছেলে ছিল, একটু বড় শরীরের। বড় শরীরের মানে আমাদের সাথে একই ক্লাসে পড়ে, কিন্তু দেখতে আমাদের চেয়ে বড়। সে হঠাৎ করে একটি শট করে বল ওই বেল গাছের দিকে মারল। আমরা সবাই চেয়ে দেখলাম, বলটা সোজা গিয়ে বেল গাছের একটু ঘন জায়গায় পড়ল এবং নিচে পড়ার আর কোনো আওয়াজ হলো না, অর্থাৎ বলটা আটকে গেল। আমাদের মতো হুলস্থুলু পড়ে গেল। এবার বল পারবে কে? কেউ রাজি হলো না গাছের আশেপাশে যাবার। হঠাৎ রাকিব এগিয়ে এলো এবং বলল সে উঠবে গাছে। আমরা না করলাম সবাই, কিন্তু সে কথা শুনল না এবং এক পর্যায়ে গাছে উঠে বসল। বেল গাছে সাধারণত একটু উপর থেকে ডাল ছাড়ে, বড় হয়ে তাই দেখেছি, কিন্তু এই গাছে তুলনামূলক নিচ থেকেই ডাল ছিল। রাকিব গাছে উঠে পড়ল দ্রুত। ও একটু লম্বা ছিল আমাদের চেয়ে, বেশি দেরি হলো না উপরে উঠে পড়তে। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই গাছের দিকে। বেল গাছটা খুবই ঘন ছিল, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কতটা ঘন। হঠাৎ উপরে ওঠার পর আমরা রাকিবকে আর দেখতে পেলাম না। সে উপর থেকে চিৎকার করে জিজ্ঞেস করতে লাগলো বলটা কত উপরে পড়েছে। আমরা তাকে দেখতে না পেয়ে বারবার বলতে লাগলাম মাঝ বরাবর পড়েছে মনে হয়। সে প্রায় 4-5 মিনিট খোঁজাখুঁজি করেও বল পেল না। উপর থেকে বলল নেমে যাই, বল দেখতে পাচ্ছি না। আমরা বললাম ঠিক আছে। ও নামার সময় হঠাৎ একটা চিৎকার করে উঠল এবং বলতে লাগলো, ওরে ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, বাঁচাও। সে এভাবে চিৎকার করতে করতে খুব দ্রুত গাছ থেকে নেমে এলো। এরপর যা দেখলাম তাতে আমাদের পিলে চমকে গেল। রাকিবের উরুর পাশে এক খাবলা মাংস নেই। ভাই মিথ্যে বলছি না, কেউ যেন গর্ত করে কেটে নিয়েছে এক মুঠো মাংস। এক নাগারে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাকিব গাছ থেকে নেমে একবার উপরে তাকিয়ে বাড়ির দিকে দৌড় মারল। আমাদের মধ্যে কয়েকজন ভয় পেয়ে নিজেদের বাড়ির দিকে ছুটে গেল। আমি এবং আরও 2-3 জন রাকিবের পেছন পেছন ওদের বাসায় গেলাম। রাকিব ততক্ষণে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে। তার চিৎকার শুনে আঙ্কেল আন্টি বেরিয়ে এলো ভেতর থেকে। তার এই অবস্থা দেখে সবাই ভয়ে এবং কষ্টে চিৎকার করে উঠল। রাকিব ঘরে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে গেল। দ্রুত আঙ্কেল তাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। সেখানে নেয়ার পর কিছু করা গেল না। 20 মিনিট পর রাকিব মারা যায় হাসপাতালে। রাকিবের মৃত্যুর পর পুরো এলাকার মানুষ জমে যায় তাদের বাড়িতে। আন্টি এক নাগারে বিলাপ করে কান্না করছিলেন। আমি জীবনের প্রথম চোখের সামনে মৃত্যু ঘটা দেখলাম। রাকিবকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বাসায়। লাশটা যখন গোসল করানো হয় তখন সবাই বলছিল তার শরীর নাকি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং কেমন যেন শক্ত হয়ে যাচ্ছিল। দ্রুত জানাজা শেষ করে তাকে আজিমপুরি কবর দিয়ে দেওয়া হয় সব মুরব্বীদের পরামর্শে। রাকিবের লাশ জানাজার পর আর দেখানো হয়নি, যদিও নিয়ম থাকে যে জানাজার পর মানুষ লাশ দেখতে পায়। আমার ছেলেবেলায় এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা কখনো চিন্তাও করতে পারিনি। প্রিয় বন্ধুকে হারালাম, তাও এমনভাবে যা স্বপ্নেও আসেনি। সেই বেলগাছটা পরে কেটে ফেলা হয়। গাছটি কাটার পর নাকি প্রায় রাতেই আঙ্কেলদের টিনের ছাদে কেউ এক নাগারে কিছু একটা দিয়ে বাড়ি দিত, ধাতব কিছু একটা। প্রচণ্ড আওয়াজ হলেও কেউ সাহস করে বের হতো না। আর
দিকে এগিয়ে আসছে। আঙ্কেলরা বেশি দিন থাকেননি সে বাড়িতে, বাড়িটা ছেড়ে চলে যান কয়েক মাস পর। আমার বাবাও বদলি হয়ে যান, আমরাও চলে যাই নতুন ঠিকানায়। আমি জানি না রাকিবের মৃত্যুর কারণ কি ছিল। ছোট ছিলাম, তাই কারোর সাথে এ নিয়ে আলোচনা করতে পারিনি। বড় হয়ে এখনো ভাবি সে কথা, এখনো মনে আছে রাকিবকে। আমার নাম মোহাম্মদ আশানুর আলম। আমরা 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। আমার বোন সবার ছোট। 2013 সালের ঘটনা। আমার বাবা আমার ছোট বোন হবার ঠিক 9 মাস পর এক বাস অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে আমাদের সংসারে খুবই কষ্টের দিন যায়। টাকা পয়সা না থাকায় খুব অভাবের সংসার ছিল। আমার মা এ বাড়ি ও বাড়ি থেকে অল্প অল্প ভাত নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের মুখে তুলে দিতেন। এরকমভাবে খুব কষ্টে দিন চলে। একদিন আমি বললাম, মা, আমাকে কোনো বড়লোক বাড়িতে কাজের জন্য রেখে দাও। এ বিষয়ে মাকে অনেক বুঝালাম, শুনে মা রাজি হন। তার পরদিন সকালে আমাদের মা বাড়ি থেকে কোথায় যেন গেলেন আমার ছোট বোনকে নিয়ে। আমি মাকে কোথাও খুঁজে পেলাম না। আমরা 3 ভাই ক্ষুধার জ্বালায় কাঁদছিলাম। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। আমার মা বাড়ি এসে আমাদের ডেকে তুলল, বলল, হাত মুখ ধুয়ে আয়, ভাত খাবি। 3 ভাই একসাথে উঠে হাত মুখ ধুয়ে বসলাম। মা জানি কোথা থেকে 1 গামলা পান্তা ভাত নিয়ে আসলো। লবণ দিয়ে ভাত সব মাখিয়ে সবাই মিলে খেলাম। খাওয়া শেষে মা বলল, তোর জন্য কাজ ঠিক করেছি। আমি বললাম, এবার আর কোনো খাওয়া দাওয়ার অভাব থাকবে না। তার পরদিন সকালে মা আমাকে প্রায় 1 মাইল দূরে একটা বড় বাড়িতে নিয়ে গেল। সেই বড় বাড়িতে মা আমার কাজ ঠিক করেছে। সেই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে গুছিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। আমাদের সংসার খুব ভালোভাবেই কাটছিল। সময় মতো আমি প্রতিদিনের মতো ভাত তরকারি নিয়ে বাড়িতে আসতাম। আর মালিকের বউ আমাকে খুব ভালোবাসত। আমার মনে হচ্ছিল আমি যেন এই পরিবারের একজন। নিজেকে খুব ভালোই লাগতো। আমার একটা বাইসাইকেল ছিল, আর নিয়মিত আমার যাওয়া আসা চলছিল সেই সাইকেলে। একদিন বড় বাড়িতে মালিকের ছোট মেয়ের জন্মদিনের অনুষ্ঠান হয়। সেদিন সকাল দুপুর সময় মতো আমি বাড়িতে ভাত তরকারি দিয়ে আবার সাইকেলে চলে আসি মালিকের বাসায়। সেদিন রাতে আমি আর সময় মতো ভাত তরকারি নিয়ে বাড়ি যেতে পারিনি। সেদিন রাত ঠিক 12টার সময় অনুষ্ঠান শুরু হয়, কেক কাটা হয়। এদিকে আমার বাড়ির জন্য চিন্তা হচ্ছিল, মা ভাই বোন কি খাবে, কারণ আমি প্রতি রাতের ভাত নিয়ে যেতাম। সেদিন নিয়ে যেতে পারিনি বলে চিন্তা করছিলাম। মনটা আনচান করছিল যে কখন অনুষ্ঠান শেষ হবে আর বাড়িতে যাব। একসময় অনুষ্ঠান শেষ হয়, তখন রাত 2:30 বাজে। তো সেই রাতে আমি আমার মালিক আর মালিকের বউয়ের সাথে কথা না বলেই আমি ভাত তরকারি নিয়ে সাইকেলে চড়ে রওনা দিলাম বাড়ির দিকে। একসময় অন্ধকারে আমার সাইকেলের চাকার টায়ার পাঞ্চার হয়ে যায়। এই অবস্থায় তো আর সাইকেল চালানো যাবে না, খুব কষ্ট হয়ে যাবে। তাই আর না চালিয়ে সাইকেলটা হাতে করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম। একটু সামনেই রোডের সাইডে 10 মিনিট পথের মতো বাগান আছে। তখন সেই বাগানের রোডের কাছে চলে আসলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম, যেহেতু তখন বাজে রাত ঠিক 3টা। আমার কাছে ছোট এক ধরনের লাইটার ছিল, যেটা থেকে অল্প অল্প মিটমিট করে আলো জ্বলছিল। আমার খুব ভয় লাগছিল, মাঝে মাঝে ওই বাগানে চোখ যাচ্ছিল, আর ভয়ও বেশ পাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা সময় দেখতে পেলাম সামনে একটা বট গাছের নিচে সাদা শাড়ি পরে একটা মহিলার মতো কেউ বসে বসে কাঁদছিল, খুব করুণ কণ্ঠে কান্না করছিল। আমি সেটা দেখে খুব ভয় পেয়েছিলাম। মনে হলো বাড়ির দিকে দৌড় মারব। আবার মনে হলো ওখানে গিয়ে দেখি কে বসে আছে সেখানে। আমি এরকমটা মনে করে তার দিকে এগোতে লাগলাম। আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলাম। আমি যত আগাচ্ছি কান্নাটা আরো আমার কানে আস্তে আস্তে বেশি হতে লাগলো। তো আমি যখন তার পাশে গেলাম, আমি বললাম, আপনি কাঁদছেন কেন? সে আমার কোনো কথার উত্তর দেয়নি। আমি অনেক কথা বললাম, আমার কথা সে শুনে যাচ্ছে, কিন্তু আমার কথার
কোনো উত্তর পেলাম না। একটা সময় আমি রেগে যাই। সেই রাগের মাথায় আমি তাকে গালি দিলাম। মহিলাটি বটগাছের গোড়ায় বসেছিল আর আমি তার সামনে দাঁড়িয়েছিলাম। এক সময় আমি না পেরে আমি যখন ঘুরে হাঁটতে লাগবো, মানে 1 সেকেন্ডের ব্যাপার, আমার চোখের পলক খুলতেই দেখি মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে আছে আর সে আমার দিকে তাকিয়ে আছে এক পলকে। তার চোখ দেখতে দুটো বড় বড় আগুনের গোলার মতো। তার চোখ থেকে আগুনের আলো বের হচ্ছে। আমি ভয় পেয়ে সাইকেল রেখে দৌড় দিলাম আর পেছন দিকে তাকাচ্ছিলাম, দেখতে পেলাম মহিলাটির হাত আমার দিকে এগিয়ে আসছে। সে আমাকে ধরবে, এই যে ধরলো, এইটা মনে মনে বলতে বলতে আমি মনের জোর নিয়ে আল্লাহর নাম নিয়ে সেখানে ভাতের গামলা রেখে এক দৌড় দিয়ে কখন জানি আমি নিজের বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমার মা আর 2 ভাই কাঁদছিল। আমি দেখি আমার মা এত চোখে চোখে কান্না করছিল যে আমার ছোট বোনটাও মায়ের কান্নার সাথে হুক করে কেঁদে উঠল। তারপর ঠান্ডা মাথায় মাকে বুঝিয়ে সব বললাম। তারপর থেকে আমার জ্বর 1-2 সপ্তাহ ছিল। ডাক্তার দেখালো, কাজ হলো না। আমার এক পাড়া প্রতিবেশী দাদি বলল একটা হুজুরকে দেখাতে। তো আমার মা বড় এক হুজুর নিয়ে এসে আমাকে দেখালো। হুজুর বলল একে ঝাড়ফুঁক করতে হবে আর একটা তাবিজ দিল। আমার বাম হাতে তাবিজটা বাঁধতে বলল। তারপর থেকে আমি সুস্থ। আজ পর্যন্ত আর কিছুই হয়নি।